আসসালামু আলাইকুম এভরিওয়ান। হৃদিতা গল্পের 4 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তানিশার কথা শোনা মাত্র হৃদিতা যেন মুক্তির মতো পাথর হয়ে গেল। এখন রিলেশন হবে তো দূরের বিষয়, সে যে তার সঙ্গে না বুঝে যে অন্যায় করেছে তার ক্ষমাও তো নিতে পারবে না। এসব ভেবে হৃদিতা শব্দ ছাড়াই চোখ থেকে জল গড়তে লাগলো। হৃদিশা এসব ভাবছে, তানিশ ওপাশ থেকে বলে উঠল, হ্যালো হৃদিতা, কথা বলছিস না কেন? আচ্ছা পরে কথা বলবো নে, এখন রাখছি। তানিশা এই বলে ওপাশ থেকে ফোনের লাইন কেটে দিল। এদিকে হৃদিতা ফুফিয়ে কান্না করতে লাগলো। বেশ, হৃদিতার মা শুনতে পেরে জিজ্ঞেস করে উঠল। হৃদিতার মা বলল, হৃদিতা মা কান্না করছিস কেন, কি হয়েছে আমাকে বল। হৃদিতা কান্না করতে করতে বলল, মা আমার দ্বারা এত বড় অন্যায়টা কেমনে করতে পারলাম। হৃদিতার মা বলল, হৃদিতার মা কান্না করিস না, কি হয়েছে সেটা বল আমাকে। তারপর হৃদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে তা সবকিছু ভেঙে তার মাকে কাছে বলল। হৃদিতার মা ও হৃদিতার মতো অবাক হয়ে গেল। তার ঘটনা শুনে হৃদিতার মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, প্রকৃতপক্ষে তোর তো কোনো দোষ নেই মা, যা কিছু করেছে ওই দুর্জয় শয়তানটা, তোদের মাঝে ভুলটা এই শয়তানি তুলে ধরেছে। কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটা এভাবে এলাকার লোকের সামনে অপদস্থ করা হলো, সেদিকে লক্ষ্য করতে আমাদের নিজের প্রতি সত্যিই খুব অনুশোচনা কাজ করছে রে মা। তাছাড়া তোর বাবা এ কথা শুনলে অনেকটা ভেঙে পড়বে। হৃদিতা বলল, বাবাকে এইসব বিষয়ে জানানোর দরকার নেই মা। এর মধ্যে শফিক সাহেব এসে বলতে লাগলো, কি হৃদিতা মামুনি, সেই ছেলেটা কি তোমাকে আর কখনো বিরক্ত করেছে? যদি আরেকবার ও আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার চেষ্টা করে তাহলে কোনো কিছুই না ভেবে ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। হৃদিতা বলল, বাবা আমরা যাকে ইফটিজিং ভেবে এলাকার সবার সামনে অপমান অবস্থ করেছি সে আসলে কিছুই করেনি। শফিক সাহেব বলবো, এই হৃদিতা মা শুনছো তোমার মেয়ের কথা? এইসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। আমি বলছি শোনো তাহলে। এই বলে হৃদিতার মা সবটা শফিক সাহেবকে জানালো। শফিক সাহেব ঘটনাটি জানার পর ঠাস করে সোফায় বসে পড়ল আর অনুশোচনায় বলে উঠল, রাজনৈতিক ক্ষমতা থাকলেও কখনো কাউকে অন্যায় করিনি কিংবা ক্ষমতার অপব্যবহারও করিনি। আজ আমার দ্বারা নির্দোষ ছেলেটা এভাবে শাস্তি পেল। শফিক সাহেব অনেকটা অনুশোচনা হয়ে বলে উঠল। হৃদিতার মা বলল, এখন এসব বলে কি হবে, যা হবার তো হয়েই গেছে। শফিক সাহেব বলল, হৃদিতার মা চলো আমরা বরং রুনির কাছে গিয়ে আমার ভুল স্বীকার করে নেই আর ক্ষমা চেয়ে নেই। হৃদিতা কান্না করে বলল, বাবা সেটা সুযোগ এখন নেই। কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে শহর ছেলে অন্য কোথাও চলে গিয়েছে। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল, শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না। আজ 2 দিন ধরে রাস্তার ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে। ঢাকা শহরে এত লোকজন, তারপরও এখানে একজনকেও পরিচিত হিসেবে পেলাম না। তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে? না না, সেটা আর সম্ভব না। গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের করা যাবে। ভাবিনি কখনো এমন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। চায়ের দোকানে বেঞ্চে বসে এসব আনমনে চিন্তা করছিলাম, এমন সময় পিছন থেকে কেউ একজন রনি বলে ডেকে উঠল। প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে, হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে। সেদিকে সাড়া না দিয়ে চা খেতে মনোযোগ দিলাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। চা খাচ্ছিলাম, এর মধ্যে পিছন দিক থেকে কাঁধে হাত থেকে কেউ একজন বলে উঠল, তানবীর, স্কুল কালের ফ্রেন্ড। পিছন দিকে তাকে লক্ষ্য করতে আমার চোখ তো কপালে উঠে গেল। আর এ তো তানভীর, স্কুল কালের ফ্রেন্ড। আল্লাহর অসীম দয়া, এই তানভীরই তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে। চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম, দোস্ত আমাকে একটা হেল্প করবে প্লিজ? আজ 2 দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে। এই 2 দিন অনেক চেষ্টা করছি কিন্তু বাসা ভাড়া করতে পারিনি। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। আল্লাহর রহমতের তখন যখন পেয়ে গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে না প্লিজ দোস্ত। তানভীর বলল, কি ব্যাপার বলতো, তুই হুট করে ঢাকায় আসলি, এসেও তাও আবার ফুটপাতে থাকছিস। সত্য করে বলতো এই সময় ঢাকা আসার কারণ কি? আসলে ঢাকায় আমি আসতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে। এই বলে গ্রামের সব ঘটনা খুলে বললাম। বললো, দোস্ত দুর্জয় তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি। চাইলেই তার জালিয়াতি বের করে দিতে পারতাম, কিন্তু সম্মান যা যাওয়ার সেটা তো আগেই শেষ। দুর্জয়কে দোষী ব্যবস্থা করলে তো আমার যে সম্মান ধুলো মিশে গেছে সেটা তো আর ফিরে আসতো না। তাছাড়া কাকা কাকিমা তার আমার আপন কেউ না। রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে। এটা জানার পর তো গ্রামে থাকার কোনো মুডই ছিল না। কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে তো আমাকে এমন বাজে কথা বলছে যে মুখে আনা পাপ। বেশ, এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসবো। টিসি নিয়েও চলে আসছি, কিন্তু থাকার কোনো ব্যবস্থা করতে পারছি না। যার দারুণ আজ নিয়ে প্রায় 2 দিন ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে। এখন তুই যদি আমাকে থাকার ব্যবস্থা না করিস না তাহলে মহা একটা বিপদে পড়ে যাবো। প্লিজ দোস্ত না করিস না, আমি বললাম। তানভীর বলল, আরে মামা এত চাপ নিবার কিছু নেই। তাছাড়া তুই যে বিপদে পড়েছিস এ সময়ে তোকে হেল্প করতে পারলে নিজেকে অনেক প্রাউড ফিল মনে করব। যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে, কিন্তু তোকে তো আর বিপদে মুখে ফেলে দিতে পারি না। আচ্ছা চল, আজ থেকে তুই আমার সাথে থাকবি। আর হ্যাঁ, বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলও তাকাবি না।
আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব না। তানভীর বলল বাড়িওয়ালা মেয়েটার প্রথমে দেখলি কাশ খেয়ে যাবি, কিন্তু মেয়েটা আচরণ একদমই ভালো না। যদি তার সামনে কোনো কারণবশত পড়তাম অকারণেই মিসবিহেভ করতো, ওর সঙ্গে হেসে খেলে কথা বলতো। যখন ও প্রেম ভালোবাসা নামে শব্দে মেয়েটি প্রতারিত হলো, বেশ তখন থেকে ছেলেদের একদমই সহ্য করে না। তাই তোকেও বলছি, বাড়িওয়ালার মেয়ের সঙ্গে তো কথা বলবি তো দূরের বিষয়, তার সামনেও যাবি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব না। আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলেই তানভীরকে তার কারণ স্বরূপ পেয়ে গেলাম। নিশ্চয় আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ হয় না। তার প্রমাণ আজ পেয়ে গেলাম। তারপর তানভীরের সঙ্গে তার বাসা ভাড়া নেওয়ার বাসায় চলে গেলাম। বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখে তানভীরকে বলল, তোমার সঙ্গে ওকে? তানভীর বলল, আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড রনি, গ্রাম থেকে এসেছে, এখন আমার সঙ্গে থাকবে। আর আন্টি ও যেহেতু আমার সঙ্গে থাকবে, তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন, সমস্যা নেই। বাড়িওয়ালার স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে থাকতে পারে, কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতো দিতে হবে, নয়তো এই বাসা ছেড়ে তাকে ছাড়তে হবে। তানভীর বলল, জি আচ্ছা আন্টি। প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না, কিন্তু তানভীরের সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে। যাই হোক, এখন একটু ঘুমানো দরকার। ঘুমাতে যাবে এর মধ্যে তানভীর বলে উঠল, দোস্ত তোর ফোনটা দে তো। আমার ফোনে মনে হয় চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। ফোন দেখিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, চার্জে লাগানো দরকার আছে। তানভীরের কথা মতো ফোনটা চার্জে লাগিয়ে অন করতেই ডেভিল বোনের নাম্বার থেকে 1000টা কল, ডেভিল বোনের নাম্বার থেকে 1000টা কল প্লাস মেসেজ, ফোন যেন ভরে গেছে। প্রথমে মেসেজ ছিল এমন, ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয়, তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে, ফিরে আয় না প্লিজ ভাই। মেসেজের শেষে কান্না ইমোজি 2টা। তারপরেরটা, তোর জন্য মা বাবা তারা অনেক কান্না করতেছে, তাদের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এবার ফিরে আয়, জিদ করিস না প্লিজ। তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না করলে পেটের ভাত হজমই হয় না। এখন তুই বাসায় নেই, দুদিন কেন জানি অন্ধকার নেমে আসছে। বাবা মা তাদের মুখে হাসির কোনো আভা নেই, সবসময় বিষণ্ণতার ছাপ তাদের মুখে লেগেই থাকে। তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকে দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে। তুই কি চাইলে পারবি না তোর সব রাগ অভিমান ফেলে আবার আমাদের কাছে ফিরে আসতে? মেসেজটা পড়তেই চোখ থেকে কয়েক ফুটা নোনা জল গড়তে লাগলো। তারপর কোনো কিছু না ভেবে সেই মেসেজটা রিপ্লাই দিলাম, সেটা আর সম্ভব না। আর হ্যাঁ, দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবি না প্লিজ। এইটুকু লিখে ডেভিল বোনের নাম্বারে কল করলাম। বেশ সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কল আসতে লাগলো। কল কেটে দেওয়ার পরও কল আসতে লাগলো। দেখে উপায় না পেয়ে ফলটা রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো ভাই, তুই কই আসিস? তানিশা কান্না করে বলল। আর হ্যাঁ, তানিশার ফোন নাম্বারটা ডেভিল বোন নিয়ে সেভ করে রাখছিলাম। সরি কি আপনার ভাই, ফোনে ওভাবে কান্নাকাটি করছেন কেন? যদি কান্নাকাটি করতেই হয় তাহলে ফোন কেটে দিয়ে একাই সারাদিন কান্না করে রাখছি। ফোনের লাইনটা কাটতে চাও কেন জানি কাটতে পারলাম না। নীরব শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম। আর তানিশা ওপাশ থেকে বলতে লাগলো, তুই 2 দিন হয় বাড়ি ছেড়েছিস, আর 2 দিন তো শূন্যতায় পুরো বাড়ি ভরে গেছে। সারাক্ষণই IPL খেলা নয় মুভি দেখছিস, তবু আমাকে কিছু দেখতে দেসনি। এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল, কিন্তু এখন সারাক্ষণই সিরিয়াল দেখলে আমাকে কেউ কিছু বলার মানুষ নেই। এখন তোকে শুধু খুব মিস করছি, প্লিজ চলে আয় না ভাই। নীরবে শুধু ওপাশ থেকে তানিশার কথা শুনছি। তুই না হৃদিতাকে অনেক ভালোবাসতি, সে তোকে এখন অনেক ভালোবাসে। এমনকি আমি মা বাবাকে বলেছি তারা হৃদিতাকে তোর বউ করে ঘরে এনে দিবে। এবার তো ফিরে আয়। কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো, আরে সিমটা ভাঙতেছিস কেন? দরকার পড়লে খুলে রেখে দে। এমনও তো পরে সিমটা আবার তোর প্রয়োজন লেগে গেলে তখন আবার সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, তাই তো সিমটা ভেঙে ফেলার চেয়ে খুলে রাখলেই ভালো। এখন কি প্রয়োজন পড়ে যায় তা বলা খুব মুশকিল। এইসব ভেবে সিমটা আর ভাঙলাম না, সযত্নে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ ফোনের ফেসবুক নিউজ ফিড ঘেটে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। নতুন জায়গা দেখার কৌতূহলটা একটু বেশি, তাই কোনো বনিতা না করে ছাদে পড়ন্ত বিকালে প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে আওয়াজ বলে উঠল, এই ছেলে, তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে? পিছনে তাকাতে আমার চোখ যেন কপাল উঠে গেল। এ তো দেখি নির্ঘাত বলিউড নায়িকা, মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে।